চার্লস ডিকেন্স 1812 থেকে 1870 খ্রিস্টাব্দ। ইংল্যান্ডের এই অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের জীবন তার উপন্যাসের কাহিনীর মতোই বড় বিচিত্র। 1822 সালের 7 ফেব্রুয়ারি পোর্টসমাউথ শহরে তার জন্ম। 8 ভাই বোনদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বাবা জন ডিকেন্স নৌ-বিভাগের সামান্য কেরানি ছিলেন। ডিকেন্সের যখন 4 বছর বয়স, তার বাবা এলেন চ্যাথামে এখানেই তার শৈশবের আনন্দ ভরা দিনগুলো কেটেছিল। ডিকেন্সের মা ছিলেন শিক্ষিত পরিবারের সন্তান। নিজেও প্রাথমিক শিক্ষার পাঠ শেষ করেছিলেন। ডিকেন্সের শিক্ষার প্রথম পাঠ শুরু হয় তার মায়ের কাছে। কিছুদিন পর স্থানীয় স্কুলে ভর্তি হলেন। ছেলেবেলা থেকে ডিকেন্স দেখতেন দোতলায় বাবার ঘরে বিরাট একটা আলমারি ভর্তি সারি সারি বই। বইগুলো তাকে আকর্ষণ করত, কিন্তু তাতে হাত দেওয়া নিষেধ ছিল। ছেলের আগ্রহ দেখে বাবা তাকে ইচ্ছামতো আলমারি থেকে বই নিয়ে পড়ার অনুমতি দিলেন। ডিকেন্সের সামনে যেন এক নতুন জগতের দ্বার খুলে গেল। মাত্র 9 বছরের মধ্যে ইংরেজি সাহিত্যের অধিকাংশ দিকপাল লেখকদের লেখা বই পড়ে শেষ করে ফেললেন। কিন্তু ডিকেন্সের বাবার আর্থিক অবস্থা ক্রমশই খারাপ হয়ে আসছিল। বিরাট সংসারের ব্যয় মেটাতে প্রতি মাসে ধার করতে হতো। তার শোধ হতো না, শুধু সুদ বেড়েই চলছিল। নিরুপায় হয়ে ক্যামডেনের এক বস্তি বাড়িতে গিয়ে উঠলেন। ডিকেন্সের স্কুল বন্ধ হয়ে গেল। পাওনাদাররা কোর্টে নালিশ জানালো। দেনার দায়ে ডিকেন্সের বাবাকে জেলে যেতে হলো। কোর্টের আদেশে তাদের বাড়ির সবকিছু নিয়ে যাওয়া হলো। তার মধ্যে ডিকেন্সের প্রিয় বইগুলোও ছিল। ডিকেন্সের তখন 12 বছর বয়স। জুতো পলিশ করবার কালির কারখানায় চাকরি দিলেন। কিন্তু সৌভাগ্যবশত ডিকেন্সকে বেশি দিন এখানে চাকরি করতে হয়নি। উত্তরাধিকার সূত্রে তার বাবা কয়েকশো ডলার পেয়ে গেলেন। এই অর্থ দিয়ে দেনা শোধ করে জেল থেকে মুক্তি পেলেন। আবার পুরনো চাকরিতে যোগ দিলেন জন। অল্প দিনের মধ্যেই ডিকেন্সকে কারখানার চাকরি থেকে ছাড়িয়ে এনে স্থানীয় এক স্কুলে ভর্তি করে দিলেন। কিন্তু সংসারে দেখা দিল আবার অভাব অনটন। বাধ্য হয়ে পড়াশোনা ছাড়তে হয় ডিকেন্সকে। এবার আর কারখানায় যেতে হলো না। এক সলিসিটারের অফিসে বেয়ারার চাকরি পেলেন। তখন ডিকেন্সের বয়স 15। অল্প দিনের মধ্যে বেয়ারার চাকরি থেকে কেরানির চাকরি পেলেন। সারাদিন অফিসে সময় কাটিয়ে বাড়ি ফিরে অবসর সময়ে বাবার কাছে শর্ট হ্যান্ড লিখতেন। শর্ট হ্যান্ডের ভাষা শেখায় দক্ষতা আসতেই ডিকেন্স রিপোর্টারের চাকরি পেলেন। আদালতে চাকরি করলেও ডিকেন্সের ইচ্ছে ছিল কোনো পত্রিকায় চাকরি নেবেন। তার বাবা সেই সময় পার্লামেন্টের রিপোর্টারের চাকরি করতেন। সেই সূত্রে 20 বছর বয়সে ট্রু সান নামে একটি সান্ধ্য পত্রিকায় শিক্ষানবিশ সাংবাদিকের চাকরি পেলেন। তখন লন্ডনের একটি বিখ্যাত পত্রিকা ছিল মর্নিং ক্রনিকল। এই পত্রিকায় সম্পাদক ডিকেন্সকে তার পত্রিকায় সাংবাদিক হিসেবে নিযুক্ত করলেন। এই সময় থেকে প্রকৃতপক্ষে তার লেখালেখির জীবন শুরু হলো। আর পার্লামেন্টের 4 দেয়াল না, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি সংবাদ সংগ্রহ করতেন। সংবাদ ছাড়া বিভিন্ন বিষয়ে প্রবন্ধ রম্য রচনা লিখতেন। ডিকেন্সের সাথে হেনিস ওয়ার্থ নামে এক লেখকের পরিচয় হলো। তিনি ডিকেন্সকে লেখার ব্যাপারে উৎসাহিত করতে থাকেন। ডিকেন্স ওল্ড মান্থ নামে একটি পত্রিকায় লেখক গোষ্ঠীর সাথে যুক্ত হলেন। এই পত্রিকায় ছোট ছোট লেখা প্রকাশ করতে লাগলেন। এই লেখাগুলোতে ছিল কৌতুক, মজা, মানুষের ছোট ছোট সুখ দুঃখের ঘটনা। ডিকেন্স বজ্রঝড় নামে এই লেখাগুলো প্রকাশ করতেন। এনিসওয়ার্থের উপদেশে তিনি এগুলো একত্র করে তার 24তম জন্মদিনে প্রকাশ করলেন। স্কেচেস বাই বোজ, ব্লাস্টারেটিভ অফ এভরিডে লাইফ অ্যান্ড এভরিডে পিপল, 2 খণ্ডে রচিত এই বই প্রকাশিত হওয়ার অল্প দিনের মধ্যেই তা পাঠকদের দৃষ্টি আকর্ষণ করল। এই বই থেকে ডিকেন্স পেয়েছিলেন 750 পাউন্ড। এই সময় চ্যাপম্যান ও হলো নামে একটি প্রকাশক সংস্থা একটি মজাদার বই প্রকাশ করবার চেষ্টা করেছিলেন। তাতে থাকবে ছবি আর লেখা। বোস এর রচনাশৈলীতে আকৃষ্ট হয়ে লেখার ভার দেওয়া হলো ডিকেন্সের উপর। ডিকেন্স শুরু করলেন মিস্টার পিকুইক ও তার 3 বন্ধুকে নিয়ে মজাদার রচনা পিকুইক পেসার্স। একদিকে যখন পিকুইকের রচনা চলছে,
সেই সময় ডিকেন্সের জীবনসঙ্গী হয়ে এলো কেটি, পুরো নাম ক্যাথারিন হগার্থ। কেটের বাবা জর্জ ডিকেন্সের সাথে পত্রিকা অফিসে চাকরি করতেন। সেই সূত্রে কেটির সাথে আলাপ। বিবাহের কিছুদিনের মধ্যেই প্রকাশিত হলো পিকুইক পেসার্স। এই বই প্রকাশের সাথে সাথে ডিকেন্সের খ্যাতি ছড়িয়ে পড়লো চারদিকে। প্রথমে পিকুইক ছাপা হয়েছিল 400 কপি, কিন্তু এমন জনপ্রিয় হয়ে উঠল কয়েকদিনে 40,000 কপি নিঃশেষ হয়ে গেল। প্রকৃতপক্ষে শেক্সপিয়ারের ফলস্টাফ চরিত্রের পর মিস্টার পিকুইক ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ কমিক চরিত্র। ডিকেন্স শুরু করলেন তার দ্বিতীয় উপন্যাস অলিভার টুইস্ট 1837। তা মিসলনি পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতে আরম্ভ করল। ডিকেন্স যখন 1 বছরের কারখানায় কাজ করেছিলেন, শিশুদের দুঃখ, বেদনা, যন্ত্রণাকে জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন। শুধু কারখানা নয়, অনাথ আশ্রমেও শিশুদের কীভাবে নির্যাতিত হতে হয় তা প্রত্যক্ষ করেছিলেন। সেই জীবনলব্ধ অভিজ্ঞতার আলোয় লিখলেন অলিভার টুইস্ট। এই কাহিনীর নায়ক ছোট্ট ছেলে অলিভার। এরকম অনাথ আশ্রমে থাকত, কিন্তু সেখানকার অত্যাচারী নির্যাতন সহ্য করতে না পেরে একদিন পালিয়ে গেল অলিভার। পথঘাট কিছু চেনে না, ঘুরতে ঘুরতে এক কুখ্যাত অপরাধী তাকে চুরি ডাকাতির কাজে লাগালো। রোমাঞ্চকর নানান ঘটনার মধ্যে দিয়ে শেষ পর্যন্ত অলিভার খুঁজে পেল তার হারিয়ে যাওয়া পরিবার লোকজনকে। অলিভার টুইস্ট প্রকাশের সাথে সাথে ডিকেন্সের জনপ্রিয়তা শুধু লন্ডনের নয়, সমগ্র ইংল্যান্ডের প্রতিটি গৃহে ছড়িয়ে পড়ল। অলিভার টুইস্ট শুধু সেই যুগে নয়, সর্বযুগে সর্বদেশে শিশু থেকে বৃদ্ধ সকলের মনকে স্পর্শ করে। এই উপন্যাস যখন ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছিল, তখনই তাগিদ এলো 6 মাসের মধ্যে একটি উপন্যাস শেষ করতে হবে। প্রকাশকের তরফ থেকে অগ্রিম 200 পাউন্ড দেওয়া হলো। 1838 সালে প্রকাশিত হলো ডিকেন্সের নতুন উপন্যাস নিকোলাস নিকোলবি। লন্ডনে নতুন বাড়ি কিনলেন। কিছুদিন পর কেটির ছোট বোন মেরিকে লন্ডনের বাড়িতে নিয়ে এলেন ডিকেন্স। 16 বছরের কিশোরী মেরি শুধু সুন্দরী ছিল না, তার ব্যক্তিত্ব আচরণ ডিকেন্সকে মুগ্ধ করত। মেরি হঠাৎ ঘুমের মধ্যে মারা গেল। এই মৃত্যু ডিকেন্সের জীবনে এক মর্মান্তিক আঘাত নিয়ে আসছিল। মেরির মৃত্যুর বেদনাকে ভুলতে ডিকেন্সের এক বন্ধু তাকে কিছুদিনের জন্য দেশ ভ্রমণে বার হবার উপদেশ দিলেন। সাহিত্য সৃষ্টির মধ্যেই তিনি বেরিয়ে পড়তেন। ইউরোপ, আমেরিকার বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। মেরির মৃত্যু ডিকেন্সের মনে যে বিপর্যয় নিয়ে এসেছিল, ধীরে ধীরে তা প্রশমিত হয়ে এলো। প্রকাশকদের কাছ থেকে বারংবার লেখবার তাগিদ এসেছিল। 1840 সালে প্রকাশিত হলো দি ওল্ড কিউরিসিটি শপ। এই উপন্যাস তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিল। শুধু ইংল্যান্ড নয়, ডিকেন্সের খ্যাতি সমুদ্র পার হয়ে সদূর আমেরিকায় গিয়ে পৌঁছেছিল। 1842 সালে ডিকেন্স ও কেটি রওনা হলেন আমেরিকার উদ্দেশ্যে। তিনি যেখানেই গেলেন সেখানেই জনগণের অভিনন্দন পেলেন। সাধারণ জনগণের সৌজন্যে মুগ্ধ হলেও ডিকেন্স আমেরিকান প্রকাশকদের প্রতি সন্তুষ্ট ছিলেন না। প্রকাশকদের প্রতি সম্পূর্ণভাবে বিরূপ মনোভাবাপন্ন হয়ে পড়লেন। দীর্ঘ 6 মাসের আমেরিকা ভ্রমণ শেষ করে 1842 সালে জুন মাসে ইংল্যান্ডে ফিরে এলেন। তার আমেরিকা ভ্রমণের অভিজ্ঞতাকে অবলম্বন করে প্রথমে লিখলেন এ বুক অফ আমেরিকান নোটস। তারপর মার্টিন চুজলেইচ আমেরিকা সম্বন্ধে এক অহিংসু মনোভাব তীব্র হয়ে ফুটে উঠল এই বইতে। এই বই আমেরিকায় প্রকাশ হওয়ার সাথে সাথে সেখানকার মানুষের খুব ফেটে পড়ল। মার্টিন চুজলেইচ বইটি প্রকাশ সে আগুনে পোড়ানো হলো। এরপর লিখলেন এ ক্রিসমাস ক্যারল, তারপর ডম্বে অ্যান্ড সন। 1844 সালে কেটি ও 5 ছেলে মেয়েকে নিয়ে ইউরোপ ভ্রমণে বের হলেন। প্রথমে গেলেন ইতালিতে, তারপর সুইজারল্যান্ডে, সেখান থেকে প্যারিসে। লে হান্ট লিখেছেন, ডিকেন্সের চোখে মুখে সবসময় অসংখ্য মানুষের প্রতিচ্ছবি ফুটে উঠত। প্রকৃত অর্থেই তার মুখ ছিল তার মনের দর্পণ। হয়তো সেই কারণেই মানুষের মনোজগৎকে এত জীবন্তভাবে ফুটিয়ে তুলতে পারতেন তার চরিত্রের মধ্যে। অবশেষে 1850 সালে প্রকাশিত হলো ডিকেন্সের সর্বশ্রেষ্ঠ উপন্যাস ডেভিড কপারফিল্ড। ডেভিড কপারফিল্ড কিছুটা আত্মজীবনীমূলক রচনা। এর মিস্টার মাইক্রোওয়েভার
ডিকেন্সের পিতারই প্রতিচ্ছবি। এই সময় থেকে ডিকেন্সের সৃজনশক্তি একটু একটু করে হ্রাস পেতে থাকে, যদিও তার অবিশ্রান্ত লেখনী এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি। একে এক অপ্রকাশিত হলো ব্লিক হাউস, হার্ড টাইমস। ব্লিক হাউসে দেখালেন বিচার ব্যবস্থায় শ্লথ গতির জন্য মানুষকে কিভাবে কষ্ট পেতে হয়। উকিলের দল সাধারণ মানুষের কাছ থেকে দিনের পর দিন অর্থ আত্মসাৎ করে, আর মানুষ নিজের ভাগ্যকে অনিশ্চয়তার হাতে তুলে দিয়ে বছরের পর বছর অপেক্ষা করে কবে আদালতের রায় বার হবে। 1855 সালে প্রকাশিত হলো হার্ড টাইমস। একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ওই উপন্যাস লেখা হয়েছিল। নতুন উৎপাদন ব্যবস্থায় তৎকালীন বুর্জোয়া শ্রেণীর প্রগতিশীল মতবাদের বাস্তব ফল। একদিকে যখন অবিশ্রান্ত লিখে চলছিলেন, তখন হাউসহোল্ড ওয়ার্ডস নামে একটি পত্রিকা সম্পাদনের ভার পড়ল 1850 সালে তার উপর। প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে এই দায়িত্ব গ্রহণ করলেন। কিছুদিন পর অল দি ইয়ার রাউন্ড নামে আরও একটি পত্রিকার সম্পাদক হিসেবে নিযুক্ত হলেন। একই সাথে দুটি পত্রিকার কাজ করার সমস্ত নয় বিবেচনা করে প্রথম পত্রিকার ভার অন্য একজনের হাতে তুলে দিলেন। তিনি জীবনের শেষ দিন পর্যন্ত অল দি ইয়ার রাউন্ড পত্রিকার সম্পাদনা করতেন। ডিকেন্সের অভিনেত্রী এলেন টেনানের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। কেটি তখন 10 সন্তানের জননী। ডিকেন্সের সাথে তার সম্পর্ক এতখানি তিক্ত হয়ে পড়েছিল, দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে গেল। বিবাহ বিচ্ছেদের পরবর্তীকালে ডিকেন্স যেসব উপন্যাস রচনা করলেন তার মধ্যে উল্লেখযোগ্য এ টেল অফ টু সিরিজ, এ গ্রেট এক্সপেকটেশন, এ টেল অফ টু সিরিজ। ফরাসি বিপ্লবের সময় এই দুটি শহরের মানুষের জীবনকথা জীবন্ত হয়ে উঠেছে এই উপন্যাসে। 1860 সালে প্রকাশিত হলো গ্রেট এক্সপেকটেশন। এখানে নায়ক তার কাহিনী নিজেই বর্ণনা করেছেন। এই কাহিনীর নায়ক পিপ গ্রামের দরিদ্র বালক। সে স্বপ্ন দেখে একদিন সে বড় হবে। তার আশা আকাঙ্ক্ষার বিচিত্র কাহিনী ফুটে উঠেছে এই উপন্যাসের মধ্যে। ডিকেন্সের শেষ উল্লেখযোগ্য উপন্যাস আওয়ার মিউচুয়াল ফ্রেন্ড। এই পর্যায়ে ডিকেন্সের প্রতিভা অনেকাংশে স্তিমিত হয়ে এসেছিল। গত কয়েক বছর ধরে ইংল্যান্ড আমেরিকার বিভিন্ন প্রান্তে একক পাঠ করতে করতে তার স্বাস্থ্য ভেঙে পড়েছিল। গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। সামান্য সুস্থ হতেই নতুন উপন্যাস শুরু করেছেন এডউইন ড্রোড রহস্য কাহিনী। কিন্তু এই কাহিনী শেষ করে যেতে পারেননি ডিকেন্স। 1870 সালের 4 জন বিশেষ অনুরোধে একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখানে উপন্যাসের একটি অংশ পড়তে পড়তে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। 5 দিন পর 9 জুন তার মৃত্যু হলো। তখন তার বয়স মাত্র 58। তার দেহ ওয়েস্ট মিনিস্টার এবিতে কবিদের জন্য সংরক্ষিত স্থানে সমাহিত করা হলো। মৃত্যুর সময়ে তিনি 12টি সম্পূর্ণ, একটি অসমাপ্ত উপন্যাস, ছোটদের জন্য ইংল্যান্ডের ইতিহাস, বাইবেলের গল্প, বেশ কিছু ছোট গল্প, কৌতুক নকশা ও কয়েকটি নাটক রেখেছেন। ডিকেন্স তার জীবনব্যাপী সাহিত্য সাধনার মধ্য দিয়ে সমগ্র ভিক্টোরিয়া যুগকে বিশ্বের সামনে তুলে ধরেছেন। শুধুমাত্র সৃষ্টির আনন্দের জন্য তিনি কলম ধরেননি। তিনি দেখেছিলেন সমাজের সব অবক্ষয়, কদরযাতা অভিজ্ঞতার অভিজাত সমাজের হয়ে আসা কুৎসিত জীবন, শিল্প বিপ্লবের ফলশ্রুতিতে উদ্ভূত গ্লানি, সবকিছুর বিরুদ্ধে তার লেখনী নির্মম হয়ে উঠেছিল। তিনি বিপ্লবী না হয়েও সমাজে এক বিপ্লবী নিয়ে এসেছিলেন। সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সংস্কারের ঢেউ উঠেছিল। এই ঢেউতে দূর হয়ে গিয়েছিল অনেক পাপ, অন্যায়, অবিচার, অত্যাচার। সম্ভবত সেই কারণে বার্নার্ড শ যথার্থই বলেছিলেন, "Or all English writers, only Charles Dickens, who did much to cure the evils of his time."